আর আমার পিলিয়ন হিসেবে আছে খুবই স্পেশাল একজন মানুষ, মানে আমার খুব স্পেশাল মানুষ। আর সেই স্পেশাল মানুষটিকে সেটা বলবো আপনাদের একটু পরে। তবে আমরা চালায় গেলেও আমরা স্পিড লিমিট রাখবো, কারণ আমরা হচ্ছে গাড়ি পরে হেলমেট চালাচ্ছি। গোধূলি না, এটা হচ্ছে মাদুলি। গোধূলি হচ্ছে গরুর পা থেকে যে ধুলা ওড়ে না, ওইটা হচ্ছে গোধূলি। আর যেটা মানুষের পা থেকে ওড়ে ওটা হচ্ছে মাদুলি। আর কি আছে ময়নট ঘাটে? ময়নট ঘাটে দেখি পাহাড়ও আছে, এই যে ময়নট পাহাড়। হ্যাঁ, একটা দারুণ আপনাদেরকে জিনিস দেখাই, সেটা হচ্ছে পালকির বিয়ে। ওয়াও, ভিতরে কনে বসে আছে। দারুণ একটা জিনিস দেখলাম অনেক বছর পরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রানু রাজীবের পক্ষ থেকে আরও একটি ব্র্যান্ড নিউ ভেসপা ব্লগিংয়ে আপনাদের আবারও স্বাগতম। আজ হচ্ছে 2রা মে 2025, আর এখন সময় ঘড়িতে 5টা 50 মিনিট। আজকে শুক্রবার, আর আমি যাচ্ছি নবাবগঞ্জের বিখ্যাত মিনি কক্সবাজার বিখ্যাত ময়নট ঘাটে ঘুরতে যাচ্ছি। আপনাদেরকে ময়নট ঘাট দেখাবো আজকে। আর আমার পিলিয়ন হিসেবে আছে খুবই স্পেশাল একজন মানুষ, মানে আমার খুব স্পেশাল মানুষ। আর সেই স্পেশাল মানুষটিকে সেটা বলবো আপনাদের একটু পরে, অর্থাৎ ময়নট ঘাট যেতে যেতে একটু রহস্য রেখে দিলাম আর কি। আর এখন আমি আছি এই যে বাগমারা বাজার। বাগমারা বাজারে গতকালকে আপনারা জানেন, গতকালকের ব্লগে আপনারা দেখেছেন যে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি নবাবগঞ্জের বাগমারা বাজারে। তো এখানে রাতে ছিলাম, আজকে সারাদিন ছিলাম। এখন স্পেশাল মানুষটাকে নিয়ে চলে যাচ্ছি নবাবগঞ্জের রাস্তা ধরে ময়নট ঘাটে। তো চলুন, বাকি কথা হবে আমার ভেসপার ককপিট থেকে যেতে যেতে। আর নবাবগঞ্জ থেকে, অর্থাৎ এই বাগমারা বাজার থেকে ময়নট ঘাটের দূরত্ব দেখাচ্ছে 15 কিলোমিটার। এটা হচ্ছে নবাবগঞ্জ গার্লস পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। একটু পরেই হচ্ছে নবাবগঞ্জ, মূল নবাবগঞ্জ সদর। তবে রাস্তাটা কিন্তু খুব ভালো, এই রাস্তায় কোনো ভাঙাচোরা নেই, খুবই ভালো। আমি একবার গেছিলাম, সেটা অনেক আগে, তখন আমি অবশ্য রিক্সা না, এই অটো রিক্সাতে গেছিলাম, সেই 2018-19 সালের দিকে। সামনে তো একটু জ্যাম ট্যাম দেখা যাচ্ছে নবাবগঞ্জ সদরে, তো ব্যাপার না, এই সামান্য একটু জ্যাম থাকবে এখানে সবসময়, কারণ প্রচুর অটো রিক্সা এখানে। আর আমার হাতের ডান পাশে হচ্ছে নবাবগঞ্জ শহীদ মিনার, এটা হচ্ছে নবাবগঞ্জ সদর। এখান থেকে কিন্তু সরাসরি আপনারা ঢাকা যেতে পারবেন বাসে করে, বাসের ভাড়া সম্ভবত 65 টাকা। আবার এইখান থেকে সিএনজিও আছে, আপনারা চাইলে সিএনজিতেও ঢাকা যেতে পারবেন। এখান থেকে শেয়ারে সিএনজি যায়, রিজার্ভও যায়, আপনার ঢাকা কদমতলিও যায়, আবার অনেক ক্ষেত্রে মোহাম্মদপুর বসিলাও যায়। মোহাম্মদপুর বসিলার ভাড়া হচ্ছে 150 টাকা, কদমতলির ভাড়া একটু বেশি। এই হচ্ছে নবাবগঞ্জ সদর। এই জায়গাটা একটু কেরাবেরা আছে, এই জায়গাটা আমাদের সাবধানে পার হতে হবে। এখানে অনেক অটো রিক্সা থাকে। কেরাবেরাটা মোটামুটি পার হয়ে আসছি। আর আমার সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন, হারুন অটো, বাসের নাম কি? বাসের নাম হচ্ছে ময়নট ঘাট টু গুলিস্তান, নবাবগঞ্জ মাঝিরকান্ধা কার্তিকপুর। অর্থাৎ এই বাসে করে কিন্তু আপনারা গুলিস্তান থেকে ময়নট ঘাট যেতে পারেন। ভাড়াটা আমার জানা নেই, কারণ আমি কখনো বাসে যাই নাই। তবে এই বাস গুলিস্তান থেকে ছেড়ে নবাবগঞ্জ হয়ে ময়নট ঘাট চলে যায়, আবার ময়নট ঘাট থেকে এই নবাবগঞ্জ হয়ে গুলিস্তান চলে যায়। ও স্কুটার চালাচ্ছে, ভালো ভালো। সূর্যটা কিন্তু একেবারেই রক্তিম পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আর আমরা যাচ্ছি ময়নট ঘাটের দিকে। আমার পিছনে আছে স্পেশাল পিলিয়ন। স্পেশাল পিলিয়নটাকে সেটা বলবো আরও পরে, একটু রহস্য রেখে দেই, অনেক সময় একটু রহস্য রাখতে ভালো লাগে। আজকের ওয়েদারটা কিন্তু একটু রৌদ্রোজ্জ্বল ছিল, তেমন একটা মেঘলা মেঘলা ছিল না গত 2 দিন আমরা যেরকম দেখছি। তবে রাস্তাটা খুবই সুন্দর। ময়নট ঘাটের এই রাস্তাটা, ময়নট ঘাটের রাস্তা না, এটা ঠিক হচ্ছে দোহার নবাবগঞ্জের রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে আমরা দোহার চলে যেতে পারবো, দোহার জয়পাড়া। আর আমরা আস্তে আস্তে চলে যাব ময়নট ঘাট। 15 কিলোমিটার রাস্তা আমাকে পাড়ি দিতে হবে, আশা করি আধা ঘন্টা লাগবে। আমরা 5টা 50-এ রওনা দিলাম, 6:30টার মধ্যে চলে যেতে পারবো। তবে
আশঙ্কার কথা হচ্ছে যে ময়নট ঘাটে তো যাচ্ছি, সেটা যদি এই যে এখন যে সময়টা বিকেল, এই সময়টা যদি ময়নট ঘাটে পৌঁছতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো। এই বিকেলটা সূর্যাস্তটা ময়নট ঘাট থেকে উপভোগ করা যেত, দারুণ। বাট দুঃখের বিষয়ে আমাদের একটু রওনা দিতে দেরি হয়ে গেছে, যার ফলে আমরা যেতে যেতে হয়তো বা সন্ধ্যা ঘনিয়ে আসবে, রাত হয়তো হবে না, তবে ফিরতে ফিরতে মাস্ট রাত হয়ে যাবে। কারণ ময়নট ঘাটে যাবো, এখানে একটু আমরা ছবি টবি তুলবো, চাটা খাবো, একটু সময় কাটাবো। প্যালেস পার্ক, প্যালেস পার্ক, এদিকে না অনেক পার্ক আছে, অনেক পার্ক, অনেক রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর বাড়িঘর। আর এইখানে যেটা গতকালকে বলেছিলাম, গতকালকের ব্লগে আবারও বলছি, এই ময়নট ঘাটে জমিদার বাড়ি আছে দুইটা, কলাকোপা জমিদার বাড়ি, সুন্দর, অনেক আগের, কয়েকশো বছর আগে জমিদাররা এখানে বসবাস করত। সেই বাড়িঘরগুলো একটু সংস্কার করে এখনও কিন্তু রয়ে গেছে, এবং ওই বাড়িতে কিন্তু লোকজনও থাকে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেখানে মানুষ থাকে, ফ্যামিলি থাকে। আমি একবার আসছিলাম একটা গানের শুটিং করতে, এসে দেখছিলাম ভিতরে, এই যে আমার হাতের ডান পাশেই হচ্ছে কলাকোপা জমিদার বাড়ি, একটা হচ্ছে জজ বাড়ি আর একটা হচ্ছে উকিল বাড়ি, আর হাতের বাম পাশে হচ্ছে কলাকোপা উকিল বাড়ি উচ্চ বিদ্যালয়। আর এই যে হাতের ডান পাশে হচ্ছে কলাকোপা, এটা উকিল বাড়ি না, এটা হচ্ছে উকিল বাড়ি। ক্যামেরায় হয়তো বোঝা যাবে না। এখানে কিন্তু প্রচুর পর্যটক আসে, এই যে হাতের ডান পাশে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, যাই হোক আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ড্রোন ফুটেজ আছে, আমি ড্রোন ফুটেজ দিয়ে দিব। আর এই বাড়িটা খুব সুন্দর, এটা হচ্ছে জজ বাড়ি। যাই হোক, এই কলাকোপা উকিল বাড়ি এবং জজ বাড়ি নবাবগঞ্জ সদর থেকে সামান্য একটু দূরেই, হয়তো 2-3 কিলোমিটার রাস্তা দূরেই। এই জায়গায় কিন্তু আপনারা ঘুরতে আসতে পারেন, ভাল লাগবে, ছবি টবি তুলতে পারেন। আবার এখানে অনেক শুটিংও হয়, গানের শুটিং হয়, সিনেমার শুটিং হয়। আর আমরা চলে যাচ্ছি ময়নট ঘাট, মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার আসলে কি, মানুষ তো, বাংলাদেশের মানুষ আমরা যারা আছি, এই দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার পরে একটু সবাই বিনোদন খোঁজে, একটু চায় যে শহর থেকে দূরে কোথাও যেতে, একটু নিরিবিলি পরিবেশ বা ওই রকম কিছু। তো কক্সবাজার তো একটু ব্যয়বহুল, হয়তো হাতের কাছে এই জায়গাটা পেয়ে সবাই এটাকেই কক্সবাজার, মিনি কক্সবাজার উপাধি দিছে। ভালোই, খারাপ না, তবে বিকেল গিয়ে পৌঁছতে পারলে ভালো হতো। যেমন এই যে এখন যে সময়টা, এই সময়টাতে গিয়ে যদি আমরা পৌঁছে যেতাম তাহলে ভালো হতো। তো ব্যাপার না, চলুন এনজয় করতে করতে যাই, আপনাদের সাথে কথা বলতে বলতে। রাস্তাটা সুন্দর আছে, আশা করি সমস্যা হবে না। আর একটা লোকাল বাস, কেরানীগঞ্জ নবকলি পরিবহন, গুলিস্তান টু বান্দুরা, এটা যায় হচ্ছে বান্দুরা আরও সামনে, গুলিস্তান থেকে বান্দুরা যায়। এটাতে করেও আপনারা নবাবগঞ্জ হয়ে ঢাকা যেতে পারবেন। এটা হচ্ছে মাঝির কান্দার ব্যাপারটা হচ্ছে, এই নবাবগঞ্জে যে নৌকা বাইচ হয়, প্রতি বছরই হয়, বিশাল নৌকা বাইচ হয়। সেই নৌকা বাইচে এই এলাকার মানুষ হচ্ছে সবসময় এগিয়ে থাকে, বা পুরস্কার জেতে আর কি, মানে তারা নৌকা বাইচে চ্যাম্পিয়ন হয়। তো এই জন্যে এই এলাকাটার নাম দেওয়া হয়েছে মাঝির কান্দা। দারুণ। নৌকা বাইচ আসলে আমাদের বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য, যেটা তো আসলে আজ বিলুপ্ত প্রায়। নদী নালাগুলোও তো এখন শুকিয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্রামের ভিতর দিয়ে আগে অনেক বড় বড় নদীর শাখা ছিল, প্রশাখা ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু নৌকা বাইচ হইতো। আমি দেখতাম সিরাজগঞ্জে আমাদের যে গ্রাম ছিল, আমাদের গ্রাম তো একেবারে যমুনা নদীর সাথে, আমাদের বাড়ির সামনে দিয়েই যমুনা নদী, শাখা নদী ছিল, বিশাল বড় শাখা নদী ছিল, কয়েক কিলোমিটার জুড়ে। তো সেইখানে নৌকা বাইচ হতো। সেই নৌকা বাইচে দূর দূরান্ত থেকে সব নৌকা এসে অ্যাটেন্ড করতো, বড় বড় কোষা নৌকা বলতো, পানসি নৌকা বলতো, তারপরে ছিপ নৌকা বলতো, অনেক রকমের নৌকা ছিল। এবং ওই নৌকা বাইচে যে মাঝিরা ছিল, মানে এক একটা নৌকায় 50 জন 60 জন করে মাঝি থাকতো। তারা বিভিন্ন ধরনের গান গাইতো, ঠিক আছে। গান বলতে কি, গানগুলার নাম গান না, আসলে ওগুলা বিভিন্ন ধরনের ওই পুঁথি টাইপের ছিল। তো সেইটা তারা ওই বৈঠার তালে তালে সেগুলা গাইতো, সামনে একজন থাকতো, সেই লোক বৈঠা দিয়ে গলুইতে খোঁচা মারতো, গলুইতে শব্দ করতো, মানে ড্রাম বাজানোর মতো। এবং সেই তালে তালে ওই মাঝিরা হচ্ছে নৌকা বাইতো, তাদের ভিতরে একটা জোশ আসতো। এবং আমরা এটা দেখতাম ছোটোবেলায়, এবং সেটা ছিল খুবই মজার একটা ইভেন্ট। আমরা খুব অপেক্ষায় থাকতাম যে কবে আবার নৌকা বাইচ হবে। বর্ষার যখন পানি আসতো তখনই এটা শুরু হতো। দারুণ একটা ব্যাপার ছিল। তো নবাবগঞ্জে এটা এখনও হয়,
যেটা বললাম এই যে মাঝির কান্দায় এখনও সেটা হয় পানি আসার পরে বর্ষার মৌসুমে। তো ভালো এই সমস্ত সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি যেগুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, যেগুলো দেখতে দেখতে আমরা বড় হয়েছি। আজকালকার ছেলেমেয়েরা তো এগুলো পাচ্ছেই না, তারা তো জানেই না যে একসময় নৌকা বাইচ হতো, একসময় লাটিম খেলার প্রতিযোগিতা হতো, আরও অনেক কিছুই তো হতো, হাডুডু খেলা হতো, কুস্তি খেলা হতো। এই ব্যাপারগুলো তো উঠেই গেছে বাঙালি সংস্কৃতি থেকে। এগুলো আসলে আবার ফিরিয়ে আনা দরকার, কিন্তু কে ফিরিয়ে আনবে? উদ্যোগী কেউ নাই। আর নতুন প্রজন্ম যারা আসতেছে তারা তো আধুনিক সব বিষয় কাজকারবার নিয়ে ব্যস্ত, তারা মোবাইলের স্ক্রিনে বন্দি, তারা টিভির স্ক্রিনে বন্দি, তারা আর এগুলা ফিরিয়ে আনবে বলে আমার মনে হয় না। এগুলো আস্তে আস্তে আসলে বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে গেছেও অনেক কিছু। যেমন লাঠি বাড়ি খেলা হতো, লাঠি বাড়ি খেলা, লাঠিয়াল থাকতো, হ্যাঁ, এক গ্রাম থেকে আর এক গ্রামে প্রতিযোগিতা হতো, সেইগুলো তো নাই এখন। আমরা গ্রামে ছোটোবেলায় দেখতাম এগুলা, এখন আর হয় না, সেটা বিলুপ্ত। তারপরে যাত্রাপালা বিলুপ্ত, যাত্রায় বিভিন্ন ধরনের অতীত, আমাদের ইতিহাস সংস্কৃতি, আমাদের যেই সমস্ত পূর্বপুরুষদের অনেক গল্পগাথা, সেগুলো কিন্তু যাত্রাপালায় শো করতো, যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হতো। নবাব সিরাজউদ্দৌলার কাহিনী আমরা ছোটোবেলায় দেখতাম, কিন্তু সেগুলোও কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে, যাত্রা আর হয় না এখন। তো এইরকমই একটা একটা করে এই সংস্কৃতিগুলো বিলুপ্ত হবে, আবার নতুন সংস্কৃতি এসে ভর করবে। সংস্কৃতি প্রতিনিয়তই আসলে প্রবহমান, পরিবর্তনশীল, এটা মেনে নিতে হবে। মেনে নিতে কষ্ট হয় যারা আমরা এই মানে মিডল প্রজন্মে আছিলাম, অর্থাৎ গত প্রজন্মেও আমরা কিছুটা সাক্ষী, এই প্রজন্মেরও কিছুটা সাক্ষী। তাদেরকে না ওই অতীতের সব কিছু মেনে নিতে একটু, মানে হারিয়ে যাওয়ার ব্যাপারটা মেনে নিতে একটু কষ্টই হয়। তো আমরা চলছি নবাবগঞ্জ থেকে, বাগমারা থেকে মৈনট ঘাটের দিকে। আর সামনেই হয়তোবা আরও একটু দূরে হবে, হয়তোবা 8-10 কিলো পরেই মৈনট ঘাট। রাস্তা খুব সুন্দর, ওয়েদার খুব সুন্দর, সূর্য অনেকটাই পশ্চিম আকাশে হেলে পড়েছে। আর আমার পিছনে যে স্পেশাল পিলিয়ন আছেন, সে হচ্ছে আমার বউ, আমার ওয়াইফ। স্পেশাল পিলিয়ন, তাকে নিয়ে আজকে যাচ্ছি। গতকালকেও একটু ঘুরতে গেছিলাম, তবে সেটা ব্লগ করা হয় নাই। তো রওনা দিলাম স্পেশাল পিলিয়ন নিয়ে, আমার বউ আর আমি এখন যাচ্ছি মৈনট ঘাট। আরও একটা বাজারে চলে আসলাম আমরা। এই বাজারটার নাম কি দেখো তো সাইনবোর্ডে? পালামগঞ্জ শাখা দোহার। পালামগঞ্জ, আচ্ছা, হ্যাঁ, পালামগঞ্জের নাম শুনছি। এটা হচ্ছে পালামগঞ্জ। মৈনট ঘাটে কিন্তু একটা টার্ন আছে, টার্নটা কোন জায়গা থেকে আমি জানি না। ডান দিকে যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে যেতেই ডান দিকে একটা টার্ন আছে, সেইখান দিয়ে হচ্ছে মৈনট ঘাট যায়। আর আমরা পার হলাম পালামগঞ্জ বাজার, পালামগঞ্জ দোহার। আমরা অলরেডি দোহারে ঢুকে গেছি, নবাবগঞ্জ থেকে আমরা দোহার ঢুকে গেছি। আর এদিক থেকে গেলে শ্রীনগর যাওয়া যাবে। শ্রীনগর কি এটা কাশ্মীর শ্রীনগর? কাশ্মীর শ্রীনগর? আরে না, ওই যে মৈনট ঘাট 5 কিলোমিটার, হ্যাঁ, শ্রীনগর 32 কিলোমিটার, দোহার উপজেলা 2 কিলোমিটার। আচ্ছা, এইখান থেকে মনে হয় মৈনট ঘাট ওইদিকে যায়। মৈনট ঘাট মনে হয়, এই যে এই যে এই যে এই যে ডান দিকে। হ্যাঁ মনে করে এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৈনট ঘাট হচ্ছে ডান দিকে, আমরা ডান দিকেই যাব। ডান দিকে। তো আমরা মৈনট ঘাটের রাস্তা ধরলাম, যেটা বলছিলাম যে ওই দোহার নবাবগঞ্জ রোড দিয়ে যেতে যেতেই মৈনট ঘাট হচ্ছে ডানে মোড় নিতে হবে, ডানে টার্ন নিতে হবে। তো আমরাও ডানে টার্ন নিয়ে নিচ্ছি, অর্থাৎ ওই পালামগঞ্জের একটু পরপরই আমরা ডানে মোড় নিলাম। তো যাই হোক, এই রাস্তাটা একটু সরু রাস্তা, তবে রাস্তা ভালো, রাস্তা ভালো। এবং আশা করি আমরা এই সুন্দর রাস্তা ধরে ছায়া ঢাকা বিকেলে আমরা চলে যেতে পারবো মৈনট ঘাট। এবং মৈনট ঘাট গিয়ে আমরা একটু আলো পাবো আমার মনে হচ্ছে। দারুণ দারুণ, দারুণ না রাস্তাটা? ও, সূর্যটা কি দেখা যাচ্ছে, দারুণ, সেই সেই অস্থির সূর্য। গাছগাছালির উপর দিয়ে, মাঠ টাট পার হয়ে গাছগাছালির উপর দিয়ে একদম লাল টকটকে সূর্য। এইটা পদ্মা নদীর পার থেকে যা দেখা যাইতো, কিন্তু আমরা কি সূর্য ডোবার আগে আগে পদ্মা নদীতে গিয়ে পৌঁছতে পারবো? ইনশাল্লাহ, দেখা যাক। এখন কি ডানে বামে কোথাও? চাচা আসসালামু আলাইকুম। মৈনট ঘাট সোজা না? সোজা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো মৈনট ঘাট হচ্ছে সোজা যেতে হবে আমাদেরকে, কারণ এই রাস্তায় চলতে চলতে আবার ডানে বামে কিছু শাখা রাস্তা চলে গেছে, এই জন্য আমরা একটু কনফিউজড ছিলাম। কনফিউশনের কিছু নাই,
ক্যামেরা তো বন্ধ করতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে যে শেষ সময়ের শেষ বেলার এই রেস্টটুকু ক্যামেরা বন্দি করে রাখি। করব, সমস্যা নেই, আপনারা দেখছেন। এইখানকার মানুষ হ্যাঁ হেলমেট আর ইউজ করে না কেউ। একটা মানুষকে দেখলাম না যে হেলমেট চালিয়ে, হেলমেট পরে বাইক চালায়, হেলমেট চালিয়ে বাইক, বাইক পরে বাইক পরে হেলমেট চালায় নাকি হেলমেট পরে বাইক চালায়। আমি তো এলোমেলো হয়ে গেছি। এরকম একটা আছে কিন্তু ট্রল করে আগে যে ফেসবুকে মিমি দিত, মিমি। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, তারপরেও কোনো হেলমেট নাই। না, আমাদের এলাকার হেলমেট পরে না। ওই তোমাদের এলাকার মানুষ মনে হয় ভাবে যে অ্যাক্সিডেন্ট হইলে কিছু হবে না, কিন্তু অনেকে তো ফ্যাশন করে বেশি তো। মারা যায়, বড় ধরনের ইনজুরি হয়। অনেক রোড অ্যাক্সিডেন্ট হয়। ওরে বাবারে, এখানে তো অনেক অটোরিকশা, আমাদের জাতীয় ভেহিকেল, ন্যাশনাল ভেহিকেল অটোরিকশা। এখানে অবশ্য মানুষ অটোরিকশা নিয়েই বেশি আসবে, সবার তার বাইক থাকবে না। আসসালামু আলাইকুম। মইনট ঘাট কোন দিকে? হ্যাঁ, এই সোজা না? আচ্ছা, ধন্যবাদ। সোজাই। সোজা সোজা। আর এটা কোন বাজার? কার্তিকপুর বাজার। এটা হচ্ছে কার্তিকপুর বাজার। কার্তিকপুর বাজার থেকে একটা রাস্তা চলে গেছে ডান দিকে, আর একটা চলে গেছে বাম দিকে। আমরা বাম দিকের রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি মইনট ঘাটের দিকে। অনেকেই যাচ্ছে অবশ্য, তারপরেও কিছুটা কনফিউজড ছিলাম। ওইদিকে আবার কেউ কেউ যাচ্ছে, তাদেরকেও মনে হলো যে মইনট ঘাটে যে হ্যাঁ রাস্তা অনেক সুন্দর করছে। রাস্তা তো একবারে ঢাকার পরে বসিলাটা পার হইলে এদিকের রাস্তা একদম সেই চেল চালায় চলে যাব আমরা। তবে আমরা চেল চালায় গেলেও আমরা স্পিড লিমিট রাখবো, কারণ আমরা হচ্ছে গাড়ি পরে হেলমেট চালাচ্ছি, গাড়ি পরে হেলমেট চালাচ্ছি। আর ওই যে মদ খেয়ে গাড়ি চালাবেন না, গাড়ি খেয়ে মদ চালাবেন না, এটাও কিন্তু ভাইরাল হয়েছিল। গাড়ি খেয়ে মদ চালাবেন না। কে তুমি শোনো না এটা? না। আর এটা তো ফেসবুকে তো ভাইরাল এক সময় এসে, এখন আর এই নাই আর কি, এটা আস্তে আস্তে কমে গেছে। মজা করতো মানুষ। চরমোহনপুর এটা নামগুলা বাংলাদেশের। হল মনে হয় সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে আমি তোমাকে বলি, বাংলাদেশে যত ক্যারাতের মাস্টার আছে বুঝছো, ক্যারাত শিখায় যে, সব মাস্টারের ওস্তাদের নামই হচ্ছে ওস্তাদ জাহাঙ্গীর আলম, ঠিক আছে? আর বাংলাদেশে যত গ্রাম অঞ্চলে যত ফার্মেসি আছে, সব ফার্মেসির নামই দেখবা মা মেডিকেল হল। আর বাংলাদেশে মোস্ট অফ দ্য পুলিশের নাম দেখবা মহিউদ্দিন, জসিমউদ্দিন, হ্যাঁ এরকম আর কি। এটা মাইন্ড করেন না, আলমগীর, এটা আপনারা মাইন্ড করবেন না, এটা জাস্ট কিডিং। আমি এটা খেয়াল করি আর কি, আমার এটা পারসেপশন। আর বাংলাদেশে যত MBBS ডাক্তার আছে, সব ডাক্তারের নামই দেখবা ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। এটা আমার পার্সোনাল গবেষণা। ওরে বাবা, এখানে তো ধুলায় ধুলারণ্য, ধুলার অরণ্য। গোধূলি না, এটা হচ্ছে মাদুলি। গোধূলি হচ্ছে গরুর পা থেকে যে ধুলা ওড়ে না, ওইটা হচ্ছে গোধূলি। আর যেটা মানুষের পা থেকে ওড়ে ওইটা হচ্ছে মাদুলি। এটাকে আমরা গোধূলি বলতে পারবো না, কারণ এখানে কোনো গরু নাই, শুধু আছে মানুষ। এখন কি বাম দিকে? হ্যাঁ, সোজাই তো, সোজা নাকি? ভাই মইনট ঘাটটা কোন দিকে? কোনটা? ওদিকে যাই কেন তাহলে? ওদিকে যায় হয়তো, আগে থেকে এখান থেকে নামা যায় বুঝছো। আর সোজা গেলে মনে হয় একটু জ্যাম ট্যাম আছে কিনা বুঝতেছি না। আচ্ছা, তারপর আমরা যাই দেখি। সোজাই গেছিলাম। সোজাই যে বাস টাস আছে তো, এই অটো রিক্সার কারণে রাস্তাঘাট হয়তো ব্লক থাকতে পারে, এই জন্য মানুষ আগে থেকেই সাইড হয়ে গেল। আমরা কি ভুল করলাম? এইটাই মইনট ঘাট না? হ্যাঁ। আরে অনেক আগে আসছিলাম, তখন তো এরকম ছিল না। ও আচ্ছা, তখন তো বর্ষা ছিল, এখন তো পানি অনেক দূরে। আচ্ছা, এই অবস্থা তাইলে। এই যে ওনারা এই রাস্তা দিয়ে সেই ভালো করছে। আমরা একটু পার ধরে সামনে যাব, এবং আমরা যে একটা পার, নিরিবিলি একটা পার দেখে নামবো। হ্যাঁ, আর মাটির রাস্তা,
ও বাবা, এখানে আবার বিশাল বড় রেস্টুরেন্টও আছে, চটপটি অ্যান্ড ফুচকা হাউস। নৌকা তো আছে, বেশ হ্যাপিনিং জায়গাটা। অনেক মানুষ আসছে আজকে, আরও শুক্রবার, শুক্রবার উপলক্ষে কিনা জানি না, অনেক মানুষজন দেখতে পাচ্ছি। ও নাইস নাইস, দারুণ। এটাকে কি বলে? ছোটবেলায় চড়তাম এগুলা, গ্রামের মেলায় এগুলা হতো আর কি, এগুলো আসতো, আমরা চড়তাম এগুলা, নাগরদোলা। বেশ ভালো এনজয় করতেছে বাচ্চারা। আর কি আছে ময়নট ঘাটে? ময়নট ঘাটে দেখি পাহাড়ও আছে, এই যে ময়নট পাহাড়। বাবারে, ও টাইমটা তো দেখলাম না, আমাদের আসতে লাগলো হচ্ছে এখন বাজে 6টা 25, আমরা রওনা দিছিলাম 5টা 50-এ, তার মানে 35 মিনিট লাগছে। যেটা বলছিলাম যে 35 মিনিট বা আধা ঘন্টা লাগে বাগমারা থেকে ময়নট ঘাট আসতে। ময়নট ঘাট, আমি অনেক সময় ঘাট বলে ফেলি কথার ইয়েতে, আপনারা মাইন্ড করবেন না, আঞ্চলিকতা চলে আসে আমার কথায়। এইখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে, দেখেন এইখান থেকে আপনারা দেখেন যে এই পুরোটা, একদম এই পুরোটা হচ্ছে ময়নট ঘাট। তবে এখানে যখন বর্ষার সিজনে অনেক পানি থাকে, তখন কিন্তু পানি এই যে এই পর্যন্ত চলে আসে, একদম পা পর্যন্ত চলে আসে, তখন হচ্ছে একটা কক্সবাজার ফিল পাওয়া যায়। আর এটা হচ্ছে পদ্মা নদী, আর এগুলো হচ্ছে বলগেট, এইগুলা বালির বলগেট, আপনারা চেনেন। নদীতে ড্রেজার দিয়ে যে বালিগুলা তোলা হয়, এইগুলাতে তুলে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় এরা। তো এই হচ্ছে ময়নট ঘাট। তবে সূর্যটা এখন আর দেখা যাচ্ছে না, দেখা গেলে খুব ভালো লাগতো। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু সামনে চলে যাব। তো এখন আমরা চলে যাব, সন্ধ্যা হয়ে আসতেছে, আর অনেক ধুলাবালি এখানে। আসলে অ্যাক্টিভিটিস বলতে এখন কোনো অ্যাক্টিভিটিস নাই তেমন একটা। বাচ্চাদের নিয়ে আসলে অবশ্য মজা পাবেন, তারা ওই অনেক খেলনা টেলনার দোকান আছে, তারপরে নাগরদোলা আছে, একটু আগে দেখলাম নৌকাদোলা না, ওটা কী নাম আমি জানি না, আমি ওটার নাম দিলাম নৌকাদোলা। সেখানে ও স্পিড বোট আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, ওইখানে স্পিড বোট আছে সম্ভবত। স্পিড বোটে কি ট্যুরিস্টদের জন্য নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় লোকাল লোকজন যাচ্ছে, আমার জানা নাই। আমরা একটু নদীর পাড়ে যাই, আসো। আসলাম, একটু নদীর পাড়ে না গেলে হয়? হ্যাঁ, পদ্মার পাড়ে এসে যদি নদীর পাড়ে না যাই, পানি হয়তো স্পর্শ করতে পারবো না, তবে দেখতে তো পারবো। আমি অবশ্য যমুনা নদীর পাড়ের মানুষ, আমার কাছে এগুলা কোনো ব্যাপার না। ছোটোবেলায় জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি বাড়ির সামনে পানি, খরস্রোতা নদী। সাঁতারও শিখছিলাম অনেক ছোটোবেলায়, মানে 4-5 বছর বয়সে সাঁতার শিখে গেছিলাম। তারপরে তো এরকম কত স্রোতস্বিনী যমুনা শাখা পেরিয়ে, সাঁতরে পেরিয়ে গেছি এই পার থেকে ওই পারে। বাড়ির সামনে যে স্রোতস্বিনী যে শাখাটা ছিল, সেই শাখায় কত ঝাঁপাইছি কত। আর ওই হচ্ছে আমার ইয়োলো ভেসপা, মাই রাইডিং হর্স ওয়েটিং ফর আস। আমরা এখন চলে যাব, সন্ধ্যা হয়ে আসছে। বেশ ভালো সময় কাটালাম। জায়গাটা সুন্দর বলবো না, মানে আসলে হ্যাপিনিং একটা জায়গা, তবে সুন্দর না, মানে নদীর পাড় আসলে যেরকম হয়, নদীর পাড়ের চাইতেও সুন্দর হয়, আমাদের যমুনা নদীর পাড়ের চাইতেও সুন্দর। তবে এখানকার ব্যাপারটা হচ্ছে যে অনেক বেশি মানুষজন আসে, সব সময় ধুলা ওরে, অন্ধকার হয়ে থাকে ধুলায়। তারপরে দোকানপাট মানুষজন দিয়ে একদম মানে নিরিবিলি, বা ওই নীরবতার ভাবটা নেই। নদীর পাড়ে যে একটা নীরব একটা ব্যাপার থাকবে, আপনি এসে একটু নিরিবিলিতে বসে থাকবেন, সেই ভাবটা নেই এইখানে। ওই যে আমার স্পেশাল পিলিয়ন, সে ভিডিও নিচ্ছে, ছবি নিচ্ছে। সো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি ময়নট ঘাট থেকে আবার বাগমারা বাজার, আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, ও সেই ধুলা উড়ায় যাচ্ছে সে, চাচা মেয়ে খুব ফোর্সে আছে, দারুণ লাগতেছে। হ্যাঁ, ওঠো। তো আমরা চা খাবো কি এইখানে নাকি ওইখানে? এখানে তো ধুলা, এখানে চা খাইলে চায় আর দুধ লাগবে না, দুধ ছাড়া ধুলা চা। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, যে পরিমাণ ধুলা বাবা, চাক্কান আবার স্কিড করে, ব্যাপার না। আমার ভেসপা ঠিকই নিয়ে যাবে আমাকে। এই সমস্ত ধুলা, কাদা, পানি এ পর্যন্ত অনেক পার করে আসছি, আল্লাহর রহমতে ভেসপা সে খুবই ভালো সার্ভিস দিছে আমাকে। সবই হচ্ছে কন্ট্রোলিংয়ের উপরে। আপনার কন্ট্রোলটা ভালো হলে, বাইকের উপরে ভালো কন্ট্রোল থাকলে আপনার এই সমস্ত ব্যাপারগুলো আসলে অসুবিধা হবে না।
এখানে আসলে আমাদের অ্যাক্টিভিটিসের কিছু নাই, আমরা একটু নিরিবিলির জন্য আসছিলাম, একটু সাগর পাড়ে, সরি সাগর পাড় বলতেছি, আর নাইলে বললামই এটা যেহেতু মিনি কক্সবাজার, তো মিনি সাগর বলাই যায়। আমরা একটু সময় কাটানোর জন্য আসছিলাম, কাটালাম 10-15 মিনিট সময়, ভালোই লাগলো, খারাপ না। এখন আমরা চলে যাব বাগমারা বাজার। একটা ঘুড়ি উঠতেছে, আমি তো ভাবছি প্রথমে যে পাখি। তো যাই হোক, আমরা কিন্তু আবার সেই ছায়া ঢাকা যে সুন্দর মসৃণ রাস্তাটা, সেই রাস্তায় চলে আসছি। তবে এখন রাতের বেলা তো হয়তো বা অতটা বোঝা যাবে না। এইগুলা মনে হয় করই গাছ, ছোট ছোট করই গাছগুলো আছে না, ছোট ছোট না, এগুলা বড় বড় করই গাছই। আমরা রাতের রাস্তা ধরে চলে যাব। 2টা ফিলই নিলাম আমরা, বিকেলের ফিলও নিলাম, সন্ধ্যার 3টা ফিল নিলাম, বিকেলের ফিল নিলাম, সন্ধ্যার ফিল নিলাম, এখন আমরা রাতের ফিল নেব। নিতে নিতে আমরা চলে যাব বাগমারা বাজার। সাথেই থাকুন, দেখতে থাকুন ভেসপা ব্লগ উইথ রাজীব। হ্যাঁ, একটা দারুণ আপনাদেরকে জিনিস দেখাই, সেটা হচ্ছে পালকির বিয়ে। ওয়াও, ভিতরে কনে বসে আছে। দারুণ একটা জিনিস দেখলাম অনেক বছর পরে, পালকির বিয়ে। সেই সেই ব্যাপারগুলো এখনো গ্রাম বাংলায় রয়ে গেছে। হ্যাঁ, সাথে সবাই আনন্দ করতে করতে যাচ্ছে। কনে আবার লজ্জায় মুখ ঢাকলো, সেই ভাল লাগলো। এটা আমি কত বছর পরে দেখলাম, তার কোনো ফিয়াত্তা নেই। সেই ছোটবেলায় পালকির বিয়ে দেখতাম গ্রামে, হুন না হুন, হুন না হুন, এরকম করতে করতে যাইতো। যাই হোক, আসলে ঘুরতে ঘুরতে কত কিছুই তো দেখা হয়ে যায়। এই জন্যই বলি যে ভ্রমণের জ্ঞান হচ্ছে মাথায়, আর পুঁথির বিদ্যা পাতায়। ভ্রমণ করতে হবে, ভ্রমণ করলে নানা ধরনের সংস্কৃতি, বাংলাদেশের বিভিন্ন কৃষ্টি কালচার সম্পর্কে আমরা চাক্ষুষ একটা সাক্ষী হতে পারি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর ঢাকা থেকে যারা মৈনট ঘাট আসতে চান, তারা কিন্তু দিনে এসে দিনেই ঘুরে যেতে পারেন। শুধু মৈনট ঘাট না, আপনারা আসলে, ও আচ্ছা, এটা হচ্ছে বিয়ে বাড়ি না, এখানেই আসতেছে, মানে কাছাকাছি তো, এখানেই আসতেছে। পালকি আসতেছে ভাই, ওইখানে একজন দাঁড়া গেছে, পালকি কো, পালকি কো, পালকি আসতেছে, আর 2 মিনিট লাগবে। আর এত পোকা, ওই পোকা। তো ঢাকা থেকে যারা মৈনট ঘাট আসতে চান, তারা কিন্তু দিনে এসে দিনেই চলে যেতে পারবেন। হয়তো সকালে রওনা দিলেন, একটু আসলেন, শুধু মৈনট ঘাট দেখার জন্য আসবেন না, এখানে ওই যে উকিল বাড়ি আছে, জজ বাড়ি আছে, সেগুলোও দেখতে পারেন। মৈনট ঘাটে গিয়ে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে বিকেলটা কাটিয়ে তারপরে কিন্তু আপনারা ব্যাক করতে পারবেন। আর বাগমারা, যেটা আমার শ্বশুরবাড়ির এলাকা, বাগমারা এসে কিন্তু আপনারা বাগমারা এসে ওইখানে কিন্তু আপনারা জলশিরা খেতে পারেন। জলশিরা মিষ্টি একটা খুবই মজাদার মিষ্টি, আর মালাই চপ, এটা কিন্তু বাগমারা বাজারেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, দোকান হচ্ছে ওইখানে কয়েকটা দোকানই আছে, ঘোষদের দোকান, ওইখানে আপনারা পেয়ে যাবেন। আর জয়পাড়ার মিষ্টিও কিন্তু অনেক মজার, জয়পাড়ার যে জলশিরা সেটাও অনেক মজার, সেটাও আপনারা খেয়ে দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে লাইক, কমেন্টস এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। পাশে বেল বাটনটি অবশ্যই চাপবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ট্যুরের সমস্ত কিছু আপডেট পেতে আমার ফেসবুক পেজ রান উইথ রাজীব আপনারা কিন্তু ফলো করতে পারেন। সেই সাথে আমার ট্রাভেল গ্রুপ আছে একটা, রান উইথ রাজীব, সেটাতেও ফলো দিয়ে রাখতে পারেন বা জয়েন হতে পারেন। সো ভালো থাকবেন সবাই। আজকে আর ভেসপা ব্লগ কন্টিনিউ করবো না, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভেসপা ব্লগিংয়ে আমার ভেসপার ককপিট থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।